কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার, কেন আসে দিন তোকে চোখে হারাবার। কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার, রে মন উদাসী একা ফেলে পালালি কোথায়। ওরে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়। স্কুলের বারান্দার এক কোণে বসে বসে মোহল তার পছন্দের কাঁচা আম মাখা খাচ্ছে। সাথে যোগ দিয়েছে পারুল আর আয়শা। প্রতিদিন নিয়ম করে তিনজনের ভেতর থেকে একজন করে এক এক দিন কাঁচা আম নিয়ে আসে স্কুলে। সাথে অপরজন আনে নুন মরিচ গুঁড়া। তারপর অপছন্দের গণিত ক্লাস ফাঁকি দিয়ে বারান্দার শেষের কোণায় গিয়ে লুকিয়ে আম মাখিয়ে খায় মোহুল আর তার সাঙ্গপাঙ্গরা। কিছু কিছু দিন স্কুলের সীমানা পেরিয়ে দক্ষিণ চড়ার মাঠে গিয়ে বসে বসে সময় পার করে তারা। যতক্ষণ গণিত ক্লাস শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আসার নাম নেই কারো। প্রতিদিন স্কুল ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানোর দায়ে এই তিনজনের বাড়িতে খবর পাঠানো হয়, বাড়ি থেকে লোক আনতে বলা হয়, কিন্তু কেউই সে কথার ধার ধারে না। তাছাড়া গণিত স্যার বরকতের বয়স বেশি হওয়ায় আর চাকরির বয়স পার হওয়ায় তিনি তেমন গুরুত্ব দিতে পারেন না এদের দিকে। গত 2 সপ্তাহ আগে গণিত স্যার বরকতে চাকরির মেয়াদ শেষ হয়ে চলে যাওয়ায় গণিতের জন্য নতুন শিক্ষক যোগ হয়েছে। সবাই সে নিয়ে খুবই চিন্তিত। আগের শিক্ষকের তুলনায় বর্তমানটা অনেক বেশি কড়া আর গম্ভীর। এই নতুন শিক্ষকের নাম শাহের ইফতেখার। সবাই তাকে নবীন স্যার বলে ডাকে। শাহের স্যারের পাল্লায় পড়ে মাত্র কদিনে সবাই আগের থেকে অনেক বেশি মনোযোগী হয়ে ক্লাস করছে। কেউ তার ক্লাস ফাঁকি দিতে সাহস করে না। আয়েশা আর পারুলও কয়েকদিন নবীন স্যারের ক্লাস করে হাড়ে হাড়ে টের পেয়েছে সে আসলে কি, কিন্তু মোহল এখনো পর্যন্ত একদিন মাত্র তার ক্লাস করেছে। এরপর তার আর স্কুলে আসা হয়নি। আয়েশা কাঁচা আম মুখে নিয়ে মুখ কুঁচকে খেতে খেতে মোহলকে জিজ্ঞেস করে, তা আমাদের মহল রানী আজ এতদিন পর স্কুলে, এ কদিন আসলি না কেন? মোহল আম খেতে খেতে উত্তর দেয়, এমনি রে, শরীর খারাপ ছিল। মোহলের কথার মাঝে পারুল সমানে ধাক্কাতে থাকে আয়েশা আর মোহলকে। ক্লাসে এসে নতুন শিক্ষকের প্রবেশ করতে দেখে তিনজনেই মুখ চাওয়াচাওয়ি করে। পারুল উঠে দাঁড়িয়ে হাত পা ঝাড়তে ঝাড়তে বলে, ঘন্টা পড়ে গেছে, চল এখন তো আর নবীন স্যারের ক্লাস ফাঁকি দিতে পারি না, কষ্ট করে কিছু সময় না হয় কাটিয়েই আসি। মোহল হাত ভর্তি আমগুলো ওনার আঁচলে গিট দিয়ে আয়েশা আর পারুলের সাথে ক্লাসে ঢুকে পড়ে। ইতিমধ্যে নবীন স্যার সবার নাম সহ রোল ডাকতে শুরু করে দিয়েছে। মোহলরা দরজায় দাঁড়িয়ে থেকে এক একজনের নাম রোল অনুযায়ী সাড়া দেয়। নাম ডাকা শেষ হলে আয়েশা ভয়ে ভয়ে বলে, স্যার আসবো? শাহের স্যার সেদিকে না তাকিয়ে তার টেবিলে রাখা বইয়ের ভাঁজে চোখ ডুবিয়ে গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, আসুন। পারুল আর আয়েশার সাথে সাথে মোহুল ঢুকতে নিয়ে শাহের বলে ওঠে, আপনি থাকুন, আপনি কি ক্লাস করার যোগ্য? যান, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকুন। বাইরে থেকে গার্ডিয়ান নিয়ে আসুন। কেন এতদিন আসা হয়নি তার ব্যাখ্যা না শুনে আপনাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আপনাদের সম্পর্কে প্রিন্সিপাল স্যার সব বলেছেন আমাকে। মোহুল ভয়ে ভয়ে বলতে থাকে, স্যার আর হবে না, শেষবারের মতো মাফ করে দিন, আমি সত্যি করে বলছি। শাহের বিরক্ত হয়ে ভ্রুকুচকে তাকায় মোহলের দিকে। ওনার ভাঁজে গিট দেওয়া আমগুলো দেখে জিজ্ঞেস করে, এসব কি? এসব নিয়ে কেউ ক্লাসে ঢুকে? এগুলো ফেলে দিয়ে আসুন। আর স্কুলে কেন আসা হয়নি এতদিন? মোহল বলতে পারে না কিছু, চুপচাপ দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে। বারবার জিজ্ঞেস করার পরও মোহলের উত্তর না পাওয়ায় শাহের টেবিলের উপর থেকে শক্ত বেতটা এনে মোহলের সামনে ধরে হাত মেলতে বলে। মোহল ধীরে ধীরে 2 হাত মেলতে শাহের তার 2 হাতে তালুর উপর সপাটে কয়েকটা বাড়ি বসায়। মোহল মৃদু চিৎকার করে ওঠে, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। বেতের বাড়ি মোহলের হাতে থাকা কাচের চুড়িতে লেগে যাওয়ায় ঝনঝন করে ভেঙে পড়ে বারান্দার ওপর। মোহল হাতের তালু টান টান করে ধরে রেখে চোখ মুখ খিচে রাখে কয়েক মুহূর্ত। আরো বেশ কয়েকটা বেতের বাড়ি পড়তেই মোহল আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাত চেপে ধরে বসে পড়ে দরজায়। ক্লাসের ভেতরে থাকা সবাই আঁতকে ওঠে মোহলের এমন শাস্তি দেখে। মোহল ধীরে ধীরে ক্লাসে ঢুকে বসে পড়ে।
পিছনের সারিতে ডুকরে কাঁদতে থাকে দুই হাত চেপে। শাহের গণিত বই হাতে নিয়ে আগের করে রাখা কিছু অঙ্ক থেকে একটা অঙ্ক বোর্ডে করতে থাকে। অর্ধেক করার পর মোহলকে ডেকে বাকি অর্ধেক সম্পূর্ণ করতে বলে। মোহল ওড়না দিয়ে চোখ মুছে আতঙ্ক নিয়ে ধীরে ধীরে বোর্ডের সামনে আসতেই চক ধরিয়ে দেয় শাহের। চক ধরতে গিয়ে মোহল একবার আহ শব্দ করে ওঠে হাতের ব্যথায়। তারপর আস্তে আস্তে চক ঘোরাতে থাকে বোর্ডে। অঙ্ক সে করতে না পারায় সমানে হাত পা কাঁপতে থাকে। মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, স্যার আমি পারি না। শাহের কঠিন মুখে বলে, এই অঙ্কগুলো তো আগের স্যার করিয়েছেন। তাহলে পড়াশোনা এত অপছন্দ হলে স্কুলে আর না আসাই ভালো। বাবা মাকে বলবেন বিয়ে দিয়ে দিতে। কাল আপনার বাবাকে স্কুলে আসতে বলবেন। মোহল মাথা নিচু করে বলে, স্যার আমার বাবা নেই। তাহলে আপনার মাকে আসতে বলবেন। মা নেই স্যার, বাবা মা মারা গেছেন। আমি মামা মামির কাছে থাকি, তাদের আসতে বলে আসবে না তারা। শাহের আর কিছু বলে না, বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আস্তে করে বলে, ঠিক আছে যান, আর যেন কোনো ভুল না পায়। জি স্যার। শাহের স্যারের ক্লাস চলাকালীন এক লোক এসে বাইরের দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আপনি কি খান সাহেব ইফতেখার? শাহের জবাব দেয়, জি, কি দরকার বলুন। আপনার জন্য বাইরে একজন দাঁড়িয়ে অপেক্ষা করছেন। শাহের বাইরে বের হয়ে দাঁড়িয়ে থাকা ভদ্রলোককে দেখেই থেমে যায়। পেছন থেকে ডাক পড়ে, সাহেব দাঁড়াও, কথা আছে। আমার কোনো কথা নেই আপনার সাথে, চলে যান এখান থেকে। কেন এসছেন আপনি? শেষ পর্যন্ত স্কুলের এই সামান্য চাকরি করতে এসেছো? শুনেছি এই গ্রামে একটা ভাঙাচুরা বাড়িতে ভাড়া থাকছো আবার। ঠিকই শুনেছেন। তুমি কি আমাদের মান সম্মান ডুবিয়ে দিতে চাইছো? জমিদার বংশের রক্ত বইছে তোমার শরীরে। জমিদার শাহজাহান খানের একমাত্র পুত্র তুমি। শাহজাহান চোখ মুখ লাল করে কঠিন মুখে বলে, তোমার আম্মা তোমার আশায় বসে আছেন। আমার সাথে ফিরে চলো সাহেব, জিদ করো না। এভাবে রাগ দেখিয়ে কতদিন বাইরে থাকবে? যতদিন আপনাদের রং তামাশা শেষ না হয় ততদিন। বলে শাহের গট গট পায়ে চলে যায় নিজের ক্লাসে। শাহজাহান লাল চোখে তাকিয়ে থাকে শাহেরের চলে যাওয়ার দিকে। স্কুল ছুটি শেষে মোহল আর পারুল একসাথে বাড়ি ফিরছে। হাতের ব্যথায় মোহল এখনো নিঃশব্দে কেঁদে কেঁদে চোখের পানি মুছছে। বই খাতা ঠিক মতো ধরে রাখতে পারছে না। ফর্সা হাত দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে মোহলের, সাথে দুহাত ফুলে উঠেছে। কিছু জায়গায় ছিঁড়ে গেছে হাতের চামড়া, রক্ত জমাট বেঁধে আছে সেখানে। পারুল মোহলের দিকে তাকিয়ে বলে, স্যারকে বললেই পারতি সত্যি কথা, তাহলে তো এইভাবে শাস্তি পেতি না। কি বলবো স্যারকে? মামা মামি পড়তে দিতে চায় না, সারাদিন বাড়িতে কাজ করায়, এটা তো বলা যাবে কি? পারুল চুপ করে থাকে। মোহলের কথার উত্তর তার জানা নেই। মেয়েটার জন্য তার খারাপ লাগে। মোহল পারুলদের সবার থেকে সুন্দরী মেয়ে হিসেবে পরিচিত, কিন্তু ভাগ্যের দিক দিয়ে সবার থেকে খারাপ হলো মোহলের। মা বাবা মরা মেয়ে মোহল। মামা মামির কাছে লাথিঝাঁটা খেয়ে পড়ে আছে এই গায়ে। মামা রহমান ভালোবাসলেও মামি দু চোখে দেখতে পারে না। মামার কারণে কষ্ট করে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে মোহল। মোহলের মামা তো দু বোন দিনা আর রাত্রি, বয়সে মোহলের থেকে 2-3 বছরের বড়। তাদের মাঝে দিনার সাথে মোহলের বেশ ভালো সম্পর্ক, কিন্তু রাত্রিও মায়ের সাথে মোহলকে সব সময় দূরছাই করে রাখে। শিমুল গাছের গোড়ায় মোহল আর পারুলকে বসে থাকতে দেখে শাহের। পাশ দিয়ে সে বাড়ির রাস্তায় ঢুকছিল। স্কুল থেকে কিছুটা দূরে এখানে একটা ফাঁকা চড়ার ভেতর আধা ভাঙা একটা বাড়িতে ভাড়া থাকে শাহের। শাহেরকে দেখে মোহল আর পারুল উঠে দাঁড়িয়ে সালাম দিতে শাহের বলে, ওয়ালাইকুম আসসালাম। স্কুল শেষ হয়েছে আধা ঘন্টা আগে, এখনো বাড়ি যাননি কেন? এভাবে ফাঁকা চড়ার ভেতর বসে থাকতে নেই, বাড়ি যান আপনারা। পারুল আর মোহল চলে যেতে উদ্যত হতেই শাহের মোহলকে পিছু ডাকে। মোহল পিছন ফিরে মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, জি স্যার। আপনার হাতে কি দেখি? আবারও আম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। স্যার হাতে কিছু নেই। দেখান। মোহলের হাতে কিছু নেই, তাই স্পষ্ট দেখা যাওয়ার পরও শাহের জিজ্ঞেস করায় মোহল না করতে পারে না। কিছুক্ষণ নীরব থেকে আলগোছে হাত দুটো মুঠো খুলতে শাহের চোখ কপালে উঠে যায়। এত বাজেভাবে সে আঘাত করেছে বাচ্চা মেয়েটাকে, ভাবতেই তার নিজের উপর বিরক্ত লাগছে। শাহের বরাবরই এমন, নিজের রাগ জেদ কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। এই যেমন তার নিজের পৈতৃক নিবাস আর জন্মদাতা পিতামাতার ওপর রাগ জেদের বর্ষে পড়ে আছে এই গায়ের স্কুল শিক্ষক হিসেবে। সূর্যের সোনালি ছটা ঝরে পড়ছে মাঠের ভেতর।
গাছের ছায়া লম্বা হয়ে মাটিতে বিছিয়ে পড়ায় ভৌতিক আকৃতি ধারণ করেছে। শরীর ভেদ করে ঢুকে পড়ছে উষ্ণ বাতাস। মাঝে মাঝে দূর থেকে শোনা যায় ঘোড়ার গাড়ি ছুটে চলার শব্দ। সেই শব্দ কানে যেতেই মহলের মনের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার ছোটবেলায় ফেলে আসা ঘোড়ার গাড়ির কত শত স্মৃতি ভেসে ওঠে চোখের পাতায়। বুকের ভেতর হাহাকার করে ওঠে। খড়খড়ে চড়ার মধ্যেখানটায় শিমুল গাছের গোড়ায় বসে মহল, পারুল আর আয়েশা গল্প করতে ব্যস্ত। স্কুলে দুপুরের বিরতিতে বেরিয়ে সবাই যখন নিজেদের আহার করতে বসে, তখন মহল চলে যায় শিমুল গাছের তলায়। দুপুরে তার খাওয়ার জন্য বাড়ি থেকে আলাদা কিছু বরাদ্দ না থাকায় সে একা একা এখানে এসে বসে থাকে। আজও এসেছে। পারুল, আয়েশা খোঁজ করতে এসে মহলের সাথে বসে পড়ে গল্প করতে থাকে। মহলের শরীর আজ ভালো নেই। কাল রাতে জ্বর হয়েছিল, কিন্তু শাহের স্যারের ভয়ে আজ জ্বর নিয়েই স্কুলে এসেছে। মহল আজও অঙ্ক করতে পারেনি, কিন্তু শাহের স্যার আজ কিছু বলেনি মহলকে। তার চোখ মুখ দেখে শাহের বুঝতে পেরেছে সে ভীষণ অসুস্থ, তাই আজ ছাড় দিয়েছে। শরীর খারাপ বলে মহলকে ছুটি নিয়ে চলে যেতে বলে পারুল, কিন্তু মহলের বলার সাহস নেই শাহেরকে। বর্তমানে মহলের স্কুলে একমাত্র যোগ্য স্যার হিসেবে শাহেরকে চেনে সবাই। অল্প কিছুদিনের মধ্যে শাহের স্কুলের অন্য শিক্ষকদের পছন্দের তালিকায় উঠে গেছে। অন্যরা যা পারত না, শাহের তা পারে। তার চোখের চাহনিতেই যেন পুরো স্কুল শীতল হয়ে যায়। তাই প্রিন্সিপালও শাহেরকে সকল দায়িত্ব ভাগ করে দিয়েছেন। শাহের তার বাড়ির পথে ঢুকতে আজও দেখতে পায় মহলদের। দুপুরের খাবার সে বাড়িতে গিয়ে খায়, একা একা নিজে রান্না করে। এ বাড়িতে একা থাকে শাহের। বাড়ির মালিক এই গ্রামের মাতব্বর। চড়ার মাঝে মাতব্বরের আধভাঙা একটা বাড়ি ফাঁকা পড়ে থাকায় শাহের তা ভাড়া নিয়ে থাকে। শাহেরকে দেখে তিনজনে উঠে দাঁড়িয়ে গতদিনের মতো সালাম দিয়ে বলে, স্যার অনুমতি দিলে একটা কথা বলতে চাই। শাহের দাঁড়িয়ে জিজ্ঞেস করে, বলুন। পারুল ভয়ে ভয়ে বলে, মহলের শরীর ভালো নেই। কাল স্কুল থেকে ফেরার পর থেকেই জ্বর। যদি আজ ওকে ছুটি দিতেন। মহল ভয়ে পারুলের সাথে সিটকে থাকে। শাহেরের দিকে আর চোখে তাকাতেই তার সাথে চোখে চোখ পড়ে যায় মহলের। শাহের আগে থেকে আগুন চোখে তাকিয়েছিল মহলের দিকে। শাহরের কোনো জবাব না পেয়ে পারুল আর মহল ভাবে হয়তো ছুটি দেওয়া হবে না, তাই সালাম দিয়ে ওরা চলে যাওয়ার পথ ধরতেই শাহের বলে ওঠে, ছুটি যার দরকার সে বলতে পারে না? তার কি মুখ নেই নাকি ক্লাসের ছেলেদের সাথে হাসাহাসি করে মুখ ব্যথা করে ফেলেছে? মহল মাথা নিচু করে নিচু স্বরে বলতে থাকে, স্যার আর হবে না, মাফ করে দিন। শাহের তার পরনের পাঞ্জাবির পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে মহলের সামনে ধরে বলে, এটা কি? মহল আঁতকে উঠে কাগজটা দেখে। আজ ক্লাস শুরু হওয়ার আগে শুভ নামে ক্লাসের এক ছেলে মহলকে একটা প্রেমপত্র দিয়েছে। মহল তা আয়শার মাধ্যমে পাওয়ার পর চিঠিখানা পড়ে আবার ফিরিয়ে দিয়েছিল শুভকে। শুভর বন্ধুরা তা নিয়ে মহলের সাথে খুব হাসাহাসি করে। মহলও বেশ মজা ছলেই দেখে বিষয়টাকে, কিন্তু এই চিঠি শাহেরের হাতে দেখায় দাঁড়িয়ে থাকা মহলরা তিনজনে মুখ চাউচাই করতে থাকে। কিভাবে শাহেদ স্যারের হাতে পৌঁছালো তা নিয়ে ফিসফাস আলোচনা চলতে থাকে মহলদের মাঝে। শাহের কাগজটা পকেটে রেখে দিয়ে বলে, বয়স কত চলে? মহল কিছুক্ষণ চুপ থেকে ধীর গলায় উত্তর দেয়, স্যার 16। শাহের গম্ভীর কণ্ঠে খানিকটা ধমকের সুরে বলে, এখনো 10ম শ্রেণীটা পার হয়নি, তার আগে সব পড়ালেখায় তো মন নেই। আগামী সপ্তাহে ক্লাস টেস্ট, দেখব কি করেন আপনারা। তারপর কানে ধরে সবগুলোকে স্কুল থেকে বের করে দেব। যান, বাড়ি চলে যান, আরাম করুন গিয়ে। আর কাছে আমার পেছনে দৌড়ানো বন্ধ করুন। বলে শাহের চলে যায় বাড়ির ভেতর। আয়শা জিভ কেটে বলে, হায় খোদা, আমরা যে সকালে স্কুলে যাওয়ার সময় স্যারের বাড়িতে আম গাছে ঢিল ছুঁড়েছিলাম, স্যার নিশ্চয়ই দেখতে পেয়েছিল। মহল, তুই বেশি ছুঁড়েছিলি, আমাদের এত দোষ নেই। পারুল বলে, হবে হয়তো, নাহলে এই কথা বললো কেন? আর তাছাড়াও এই স্যারটা না সেই মহলের পেছনেই লেগে আছে, সব সময় এত ধমকাধমকির ওপরে রাখে কেন মহলকে বলতো? মহল মন ভার করে বলে, আমি এইসবেরই যোগ্য রে। আমার কপালে এইসব ছাড়া আর কি জুটবে? ওরা কপালে মানুষের সাথে সবাই এমনই করে। পারুল মিটমিট করে শয়তানি হেসে বলে, শাহের স্যারকে কেন জানি মনে হয় আজকাল মহলের একটু বেশিই খেয়াল করছে। কই, আমরা তো ছুটি চাইলে কখনো দেয় না। জ্বর হয়েছে বলে মহলকে ছুটি দিল, আবার বাড়ি গিয়ে আরাম করতেও বলল। প্রেমপত্রটাও জোগাড় করে ফেলেছে। তোকে নিশ্চয়ই স্যার নজরে নজরে রাখে, কিছু একটা গন্ধ পাচ্ছি। পাশে থেকে আয়েশা বলে, আরে না, এমন কিছু না। শাহের স্যারের কি খেয়ে দিয়ে কাজ নেই? আসলে মহলকে স্যার দেখতে পারে না তাই।
মহল শরীর খারাপ নিয়ে রান্নাঘরের সব কাজ শেষ করে বিছানায় শুয়ে আরাম করছিল। মামাতো বোন দিনা এসে পাশে বসে জিজ্ঞেস করে, কি রে মহল, জ্বর কমেছে? আজ এত তাড়াতাড়ি স্কুল থেকে এসেছিস ছুটি নিয়ে? মহল চোখ বুজে শোয়া অবস্থায় উত্তর দেয়, আপা। দিনা মহলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এক জায়গায় যাবি মহল? কোথায় আপা? আগে চল, যাওয়ার পথেই বলবো, কিন্তু কাউকে বলতে পারবি না। আচ্ছা। মহল বিছানা ছেড়ে উঠে পায়ে স্যান্ডেল জোড়া চাপিয়ে দিনার সাথে বের হয়। গায়ের আঁকাবাঁকা মেঠো পথ ধরে হাঁটতে থাকে দিনা আর মহল। কিছুটা পথ যাওয়ার পর ধানের ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে থাকা একজনকে দেখে দিনা ঠোঁট কামড়ে হেসে বলে, তুই এখানে দাঁড়িয়ে থাকবি, আমি ওর সাথে একটু কথা বলেই চলে আসব। কেউ আসলে আমাকে শুধু আপা বলে একটা ডাক দিবি। মহল বুঝতে পারে দিনার ব্যাপার স্যাপার। চোখের পলকে দিনা চলে যায় ক্ষেতের আড়ালে। বেশ কিছুক্ষণ পার হওয়ার পরও দিনা আসে না। মহল বিরক্ত হয়ে বসে পড়ে মাটির ওপর। বসে বসে মাটির ঢিলা ভাঙতে থাকে আঙ্গুল দিয়ে। হঠাৎ এ পথে শাহিরকে দেখে ভয়ে মুখ ঘুরিয়ে দৌড়াতে শুরু করে মহল। মাটির উঁচু ঢিলার সাথে বাড়ি খাওয়ায় মুখ থুবড়ে বসে পড়ে। শাহির এগিয়ে যায় মহলের দিকে। মহলকে ওভাবে বসে থাকতে দেখে শাহির নিজের হাত বাড়িয়ে বলে, আসুন। কি হলো, এভাবে থাকবেন? উঠতে বলেছে তো। মহল কাঁপা কাঁপা তার নরম হাতটা শাহিরের শক্ত হাতের সাথে মিলিয়ে দিতে শাহির হাত ধরে টেনে তুলে মহলকে। এখানে কেন এসছেন? আম খুঁজতে? মহল দ্রুত মাথা নাড়িয়ে উত্তর দেয়, না স্যার, অন্য কারণে। কি কারণ? মহল আর বলতে পারে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বারবার উকি ঝুঁকি মারতে থাকে দিনার আসার পথে। হঠাৎ দিনা আর সাথে থাকা লোককে দেখতে পেয়ে মহল হাঁপ ছেড়ে বাঁচে। শাহিরকে বলে, ও যে আমার আপা, ওর সাথে এসেছি। শাহির দিনার দিকে তাকাতে সংকোচ বোধ করে মহলের সামনে আমদা আমদা করে বলে, ও আচ্ছা, বুঝলাম। দিনার সাথে লোকটা এগিয়ে এসে শাহিরকে বলে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করিয়েছি বন্ধু, চল ফেরা যায়। শাহিরের সাথে তাকে কথা বলতে দেখে মহল মুখ টিপে হাসে। শাহের মহলের দিকে রাগ নিয়ে তাকাতে মুখের হাসি দমে যায় মহলের। দিনা তার সাথে থাকা ছেলেটাকে মহলের সাথে পরিচয় করিয়ে দিতে নিলে ছেলেটা আগ বাড়িয়ে বলে, কেমন আছো মহল আপু? আমি রক্তিম, তোমার দিনাপুর হবু স্বামী। তোমার কথা অনেক শুনেছি দিনার থেকে। আমি তোমাকে দেখেই বুঝেছি এত মিষ্টি ছোট্ট পাখিটা মহল ছাড়া আর কেউ না। মহল হালকা এসে সালাম দেয় রক্তিমকে। রক্তিম শাহেরের দিকে তাকিয়ে বলে, এ আমার একমাত্র প্রাণের বন্ধু শাহের। তোমার আপু ওকে চেনে, ও আমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে অনেক সাহায্য করেছে। রক্তিমের কথা শুনে শাহের বিষম খেয়ে ওঠে। মহল মুখ টিপে হাসতে যেও বহু কষ্টে হাসি চেপে রাখে পেটের ভেতর। টুকটাক কথাবার্তা শেষ করে রক্তিম এগিয়ে দেয় মহলদের। মহল যেতে যেতে অনেক দূর পর্যন্ত হাসতে থাকে দিনার সাথে শাহেরের সমস্ত কথা বলতে বলতে। শাহেরের কান অবধি পৌঁছে যায় মহলের সেই হাসির শব্দ। নিজের স্কুল ছাত্রীর সামনে ইজ্জতের 12টা বাজিয়ে দিয়ে রক্তিম গলা ফাটিয়ে হাসতে থাকায় শাহের চোখ মুখ কঠিন করে রক্তিমকে বকাবকি করতে করতে নিয়ে যায় সারা পথ। রক্তিম পেটে হাত চেপে হাসতে হাসতে বলে, তুই কি রে, এই পুচকে একটা মেয়ের জন্য এত সংকোচ করছিস? ও কি বোঝে এসবের? কি ফুটফুটে পরীর মতো বাচ্চা একটা মেয়ে। শাহের রাগ ঝাড়তে ঝাড়তে বলে, ওকে যতটা বাচ্চা ভাবছিস ততটাও না। পেটের ভেতর দুনিয়ার শয়তানি ওর, আমি চিনি ওকে। রক্তিম আবার হাসতে হাসতে বলে, তাহলে এই বাচ্চাটাকে তুই বিয়ে করে ওর পেট থেকে শয়তানিগুলো বের করে দিস। রোদ তখন আকাশের মাঝ বরাবর দাঁড়িয়ে, চারদিকে এক অগ্নিঝরা নীরবতা। গাছের পাতাও নড়ছে না। ভ্যাপসা গরমে ক্লান্ত হয়ে নুয়ে পড়েছে পাকপাকালি। শুধু মাঠে খেটে যাওয়া কৃষকের কপাল বেয়ে ঘাম ঝরছে দরদর করে। আজ সকাল থেকে তীব্র রোদের সোনালি ফলায় সকলের প্রাণ ওষ্ঠাগত অবস্থা। মহল বই মাথায় নিয়ে রোদ আড়াল করে ছুটে চলেছে স্কুলের পথে। শিমুল গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে মহল অপেক্ষা করতে থাকে আয়শার পারুলের জন্য। পারুলদের বাড়ি অন্য পথে। মহল কিছু পথ আসার পর শিমুল গাছের কাছে দাঁড়িয়ে থাকে। তারপর ওরা আসলে তিনজনে একত্রে স্কুলে যায়। আজ আয়েশাদের আসতে দেরি দেখে মহল একা একা হাঁটতে থাকে আশেপাশে। শাহের স্যারের বাড়িটা শিমুল গাছের থেকে সামান্য দূরে। একটুখানি এগিয়ে গেলে শাহিরের ঘরের জানালা স্পষ্ট দেখা যায়। আধভাঙা ঘরে দরজার মতো কাঠের জানালা, শুধুই দুটো কপাট লাগানো আছে জানালায়। জানালার কপাট দুটো খুলে রাখলে পুরো একটা মানুষ আসা যাওয়া করা যাবে এমন। সবসময় পর্দা দিয়ে ঢেকে রাখতে হয়। মহল কোনো উদ্দেশ্য ছাড়াই আপন মনে এগিয়ে যায় সে জানালার দিকে। জানালার পর্দা সরিয়ে দিয়ে চুপি চুপি শাহের ঘরের ভেতর উকি দিয়ে দেখতে শাহের দেখে ফেলে মহলকে। শাহের মাত্র স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল।
গায়ে তার জামা নেই, এক হাতে জামাটা ধরে আছে মাত্রই পরবে বলে। তখনই মোহল উকি মেরে দেখে বসে। শাহিরকে দেখে মোহল দৌড়ে চলে যেতে শাহির জানালার ভেতর দিয়ে খপ করে মোহলের এক হাত ধরে ফেলে। মোহল আর চোখ তুলে তাকানোর সাহস করে না, বারবার হাত ছাড়াতে চেষ্টা করতে থাকে। অনুরোধের সুরে বলে, স্যার মাফ করে দিন, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন, আর আসবো না কখনো, সত্যি বলছি স্যার। শাহের হাত ছাড়ে না। মোহলের ফর্সা নরম হাতটা আরো খানিকটা চেপে ধরে নিজের শক্ত পুরুষালী হাত দিয়ে। মোহল আবার বলে, স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। শাহের হাত চেপে রেখেই বলে, আমি এত বারবার মাফ করতে পারি না। ভুল করলে ভুলের শাস্তি আমি দিয়ে তবেই ছাড়ি। গোপনে তুমি আমার জানলে ওকে দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছ, তাই এখন শাস্তিটাও বড় হবে। সত্যি বলছি স্যার, জীবনেও আর এমন ভুল হবে না, আমি সত্যি করে বলছি, দয়া করুন। শাহের হাতটা ছেড়ে দেয় মোহলের। অল্প কিছু সময় মোহলের হাতটায় শাহেরের হাতের আঙ্গুলের ছাপ স্পষ্ট বসে যায়। লাল হয়ে রক্ত জমে যায় হাতে। শাহের গায়ে জামা জড়াতে জড়াতে বলে, আজ ক্লাস টেস্ট মাথায় আছে? ফেল করলে কান ধরে বের করে দেবো ক্লাস থেকে। তাড়াতাড়ি স্কুলে যান। আর শুনুন, এসব ফিনফিনে পাতলা ওড়না জড়িয়ে আর বের হবেন না, দেখতে বাজে লাগে। ভালো কিছু পরবেন, পারলে শাড়ি পরবেন, এখন বড় হয়ে গেছেন আপনি। মোহল খেয়াল করে একটু আগে শাহেদ তার সাথে তুমি করে কথা বলছিল, মাত্রই আবার আপনি করে বলছে। মোহল চলে আসতে পারুল আর আয়শা এসে পড়ে। তারপর একসাথে তিনজন হাঁটা ধরে স্কুলের দিকে। জমিদার বেগম রোকসানা রোষায় ঘরে দাসীদের কড়া কড়া ভাষায় গালাগালি করছেন। আজকাল কোনো খাবার তারা ঠিকভাবে তৈরি করতে পারছে না। খাবার রুচি হয় না রোকসানার, যাই খায় বিষাদ লাগে তার মুখে। দাসীদের মাঝে থেকে একজন ফিসফিস করে বলে, মুখে রুচি আসবো কেমনে, অন্তরে নাই শান্তি, খাবার কি আর মুখে ধরে? রোকসানা যেন শুনতে পেয়েও শুনে না, থমথমে মুখ করে বেরিয়ে যায় রসায় ঘর থেকে। দোতলা ঝুলঘরের সামনে দেখা হয়ে যায় রুমিলার সাথে। রুমিলা পান চিবোতে চিবোতে ঠোঁট জিভ লাল করে ফেলেছে। পরনে লাল পেড়ে সাদা রেশমের শাড়ি, কপালে লাল টিপ, হাতে মোটা মোটা নতুন দুটো বালা পরে নেড়েচেড়ে দেখছে রমিলা। রোকসানার সাথে দেখা হওয়ায় রমিলা পানির পিক দূরে ফেলে বলে, কি গো বড় রানী, আজকাল মন মেজাজ দেখছি বিগড়ে যাচ্ছে আপনার। আজ আবার কি নিয়ে দাসীদের উপর এত চড়াও হলেন এত? রোকসানা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয় রমিলার থেকে, অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, সবকিছুর কৈফিয়ত কি তোমার মতো নর্তকীকে দিতে হবে? বালাজোড়া নতুন দেখছি, তা আজ আবার কোন জমিদার উপহার দিল? রমিলা ঠোঁট প্রসারিত করে হাসতে হাসতে বলে, ভয় পাবেন না, বড় বাবু দেয়নি, ছোট জন দিয়েছে, শাহজামান বাবু। রোকসানা ঘৃণা ভরা চোখে মুখ ঘুরিয়ে চলে যায় রমিলার সামনে থেকে। নিজের কক্ষে গিয়ে বিছানায় শুয়ে চোখের পানি ফেলতে থাকে। শাহজামানের বউ ছোট বেগম রোকসানার কক্ষে প্রবেশ করে রোকসানাকে কাঁদতে দেখে বলে, ভাবিজান, আপনার মন কি খুব খারাপ? মেহমান শালায় কারা যেন এসেছে, শাহেরের খোঁজ করছে। রোকসানা উঠে চোখ মুখ স্বাভাবিক করে। মেহমানশালা এগোতে থাকে। দুটো ছেলে আর একটা সুন্দরী মেয়েকে দেখে জিজ্ঞেস করে, আপনারা কারা? মেয়েটা সালাম জানিয়ে বলে, আমরা শাহেরের বন্ধু, আমি এলিনা, ওরা দেওয়ান আর মীর। শাহেরের সাথে একসাথে পড়াশোনা করতাম, দেশের বাইরে থাকি। শাহেরকে কি ডেকে দেওয়া যাবে? রোকসানা বলে, শাহের কিছুদিনের জন্য বেড়াতে গেছে, আপনারা থাকুন, শাহেরকে খবর দেওয়া হবে। দাসীদের বলে দিচ্ছি আপনাদের দেখভাল করবে। রোকসানা চলে যেতে যেন এলিনা বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। মীর ধাক্কা দিয়ে বলে, দম আটকে গিয়েছিল নাকি এলি? একে দেখে ভয় পেয়েছিলি? এলিনা বলে, বাপ রে বাপ, ভয় পাবো না? জমিদার বউদের সামনাসামনি দেখে যে কেউ ভয় পাবে। কি ভারী ভারী গয়না, কি সাজগোজ রে বাবা। পাশে থেকে রেদওয়ান বলে, বড় জমিদার বলে কথা, দেখতেও কি অসাধারণ, তাই না? এলিনা রেদওয়ানের বুকে কিল বসিয়ে দিয়ে বলে, এটা শাহেরের মা হয়, ভুলে যাস না। আমাদের আন্টি লাগে, নজর ঠিক কর। স্কুলের বারান্দায় লাইন করে কানে ধরে দাঁড়িয়ে আছে মোহল, আয়েশা, পারুল আর 4-5টা ছেলে মেয়ে। এই কজন আজ ক্লাস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় শাহের তাদের সবাইকে এক পায়ে খাড়া করে কানে ধরিয়ে দাঁড় করে রেখেছে। প্রায় মিনিট 20 সময় হলো সবাই দাঁড়িয়ে আছে এভাবে। গরমে হাঁসফাঁস করছে মোহল, টপ টপ করে ঘাম ঝরছে শরীর বেয়ে। সকালে খালি পেটে স্কুলে আসার পর
এভাবে দাঁড়িয়ে থাকতে মহলের শরীর কাঁপছে, বারবার ঢলে ঢলে গড়িয়ে পড়ছে পাশের জনের গায়ের ওপর। শাস্তির মেয়াদ সমাপ্তি ঘটিয়ে শাহির একে একে ক্লাসে ঢুকতে বলে সবাইকে। কড়া কড়া ভাষায় বলতে থাকে মহলদের। আয়েশাদের মাঝখান থেকে নীলু নামের একটা মেয়ে ভয়ে ভয়ে বলে, স্যার, একটা কথা ছিল আমাদের, অনুমতি দিলে বলতে চাই। কি কথা? স্যার, আমরা তো অঙ্ক ঠিকমতো বুঝতে পারি না, খুব কঠিন মনে হয়। আগে স্যার পরিষ্কারভাবে অঙ্ক করাতে পারতো না, তাই ঠিক করেছি ফাইনাল পরীক্ষার আগে ঠিকভাবে আপনার কাছে অঙ্ক শিখব। ক্লাসের অল্প সময়ের মধ্যে আমরা শিখতে পারি না, আপনি যদি আমাদের কজনকে আলাদা করে একটু সময় দিতেন। নীলুর কথায় সাথে সাথে বাকি সবাই সুর মেলায়। শাহির কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে, ঠিক আছে, করা যায়। পাশে থেকে আয়েশা বলে, কিন্তু স্যার, স্কুলে এত সময় ধরে তো খোলা রাখার নিয়ম নেই, আমরা পড়বো কোথায়? আপনার যদি সমস্যা না থাকে তো আমরা আপনার বাড়িতে গিয়ে পড়তে পারবো। তাছাড়া আমরা কজন মোটামুটি পাশাপাশি বাড়িতেই থাকি, সমস্যা হবে না। হেডমাস্টারকে বলে বন্ধ ক্লাসটা থেকে পুরনো আসনগুলো নিয়ে আপনার বাড়িতেই না হয় রাখলাম। আয়েশার কথার তালে তালে বাকিরাও বলতে থাকে। শাহির আঙ্গুলের সাহায্যে কপাল চুলকিয়ে বলে, ভালো বুদ্ধি। আপনাদের যে এত উন্নতি হয়েছে পড়াশোনা নিয়ে, দেখে ভালো লাগছে। ঠিক আছে, স্কুল শেষ করে বিকেলে আসবেন আপনারা। চাইলে কাল থেকে আসতে পারেন, আমার সমস্যা নেই। শাহির স্যারের ভাঙাচোরা বাড়িতে জড়ো হয়েছে 7-8টা ছেলে মেয়ে। দুটো ঘরের একটা খালি পড়ে থাকে তার, তাই সেই ঘরেই পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। অন্যটা শাহিরের শোবার ঘর। বারান্দা পেরিয়ে ঝুরঝুরে টিনের চালের একটা রান্নাঘর রয়েছে, যেখানে শাহির নিজেই যা পারে তাই রান্নাবান্না করে কোনো রকম দিন পার করে। জমিদার পুত্রের এমন দশা দেখে জমিদার শাহজাহানের মেজাজ বিগড়ে যায়। বারবার খবর পাঠানোর পরেও শাহির ফিরে যায় না। বিদেশ থেকে শাহিরের কিছু বন্ধু বান্ধব আসার খবর পেয়েও শাহির যেতে নারাজ। উল্টে সে এলিনাদের গ্রামে তার থাকার ঠিকানা দিয়েছে তাদের আসার জন্য। এলিনারা আগে থেকেই টুকটাক জানতো শাহিরের সম্পর্কে সবই। এখন যখন শাহির বলেছে সে গ্রামের একটা বাড়িতে ভাড়া থাকছে, তা শোনার পর এলিনারা খুব একটা অবাক হয়নি। শাহির বরাবরই এমন একরোখা ছেলে, একবার যে জেদ ধরে রাখবে তা ভাঙানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। জমিদার বেগম রোকসানা এলিনাদের অনুরোধের সুরে বলে দিয়েছেন যেন যে কোনোভাবেই হোক তারা শাহিরকে ভবনে ফিরিয়ে আনে। এলিনারা বলেছে চেষ্টা করবে যথাসম্ভব। বিকেলে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে গোসল করে খাওয়া শেষ করে এখন মহল পড়তে এসেছে সবার সাথে। আগে আসতে চায়নি, বাড়িতে অনেক কাজ পড়ে আছে বলে মহলের মামি আসতে দিতে চায়নি, কিন্তু মামা আর দিনার কারণে আসতে পেরেছে। তার উপর আয়শারা বারবার করে বলে দিয়েছে যেন মহল আসে, ও না আসলে বাকিরাও আসবে না। আয়শা, পারুল আর মহল বসেছে একদম পেছনের সারিতে। মূলত মহলের শাহিরকে অতিরিক্ত ভয় পাওয়ার কারণে সে সবসময় শাহিরের নজরের আড়ালে বসে, কিন্তু শাহির পেছন থেকে এনে তিনজনকে আবার সামনে বসায়। শাহির দরজা দিয়ে ঢুকতেই আজও মহলকে পেছনে বসা দেখে দরজা থেকেই বলে, 3 ফাঁকিবাজির পেছন থেকে উঠে সামনে এসে বসা হোক। আয়শার পারুল উঠে আসলেও মহল পেছনেই থেকে যায়। শাহির দূর থেকে গরম চোখে তাকিয়ে থাকে খানিকক্ষণ। মহল চোখ ফিরিয়ে নেয়, নড়ে চড়ে না, পেছনেই বসে থাকে ভয়ে ভয়ে। শাহির বাইরে থেকে মাঝারি দেখে বাঁশের একটা লাঠি এনে মহলের দিকে এগোতে মহল চোখ বন্ধ করে ছুটে এসে সামনে বসে পড়ে। শাহির খুঁজে খুঁজে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বের করে সবাইকে করতে বলে, যা আগে একবার সে করিয়েছে স্কুলে। মহল অঙ্ক না পারায় চুপচাপ বসে বসে কলম কামড়াতে শুরু করে। বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরও এইভাবেই চুপচাপ বসে থাকে মহল। শাহির আর চোখে খেয়াল করে যাচ্ছে তখন থেকে। ভীষণ বিরক্ত হয়ে যায় সে। মহলকে আচমকা ধমক দেওয়াতে মহল ধড়ফড় করে ওঠে। খাতার মাঝে দৃষ্টি রেখে মিনমিন করে বলতে থাকে, আমি পারছি না, আসলে আমি বুঝি না, কিছুই বুঝি না অঙ্কের, আমি হয়তো ফেল করবো স্যার। শাহির চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে, তারপর কাছে গিয়ে আবারও ধৈর্য নিয়ে কয়েকবার বোঝাতে থাকে মহলকে। মহল শুধু মাথা নেড়ে হুম হুম বলতে থাকে। আসলে সে কিছুই বুঝতে পারে না। শাহির আবারও ভিন্ন একটা অঙ্ক কষতে বলে। মহল আবারও চুপচাপ বসে থাকে। এবার শাহির সত্যি সত্যি বিরক্ত হয়ে যায়। নিজের মাথায় 2 পাশে আঙ্গুল দিয়ে চেপে ধরে বলে, আপনাকে নিয়ে কি করা যায় বলুন তো? আপনার পড়াশোনা তো বাকি বিষয়গুলোতে খুব ভালো জানে, আমার বেলাতে এসে এমন পিছলে যান কেন? একটু চেষ্টা তো করতে পারেন, দেখে তো মনে হয় না তা করছেন।
বাসায় কি পড়তে বসা হয়? সারাদিন ওকে দিয়ে কাজ করায় ওর মামি। এখানে যে পড়তে আসতে পেরেছে তাই বেশি। সাথে পারুল বলে, স্যার আপনার কাছে ওকে রেখে গেলাম, তাহলে আর আপনার এত খাটুনি করতে হয় না। আয়শা আর পারুলের নিজেদের ফিসফিসানি কথা শাহেরের সামনে থেকে ঠিকই শুনে নেয়। শাহেরও মিনমিনে কণ্ঠে বলে, রেখে দিতে চাইলেও তো আর রেখে দিতে পারি না। শাহের পড়ানোর মধ্যে জানালায় উকি দেয় রক্তিম। শাহেরকে ফিসফিস করে ডেকে বলে, শাহের, আরে শুনছিস? শাহের ব্রুকুচকে তাকিয়ে বলে, বেরেলের মতো করিস না, যা বলার চলে যা, পড়াচ্ছি দেখছিস না। একটা জরুরি কথা ছিল, এভাবে বলে তোকে বোঝাতে পারবো না, তোর কাছে যেতে হবে। আসবো? শাহের বারান্দায় আসতে বলে রক্তিমকে। রক্তিম শাহের হাত মুঠো করে ধরে অনুরোধ করে বলে, তুই আমার প্রাণের বন্ধু, তুই ছাড়া গতি নেই, তোকে একটা কাজ করে দিতে হবে, দিবি বল? শাহের ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলে, ভনিতা করিস না মেয়েদের মতো, সরাসরি বল কোন আকামে সামিল হতে বলছিস আবার। রক্তিম মুচকি হেসে বলে, আমরা বিয়ে করতে চাই, তুই রাজি? আমি রাজি মানে? তুই কি আমাকে বিয়ে করবি? আমি পারবো না এই কাজ করতে, আমার এত অধপতন হয়নি। রক্তিম মুখ ফিরিয়ে বলে, ধুর, মজা করিস না তো, আমি আর দিনা বিয়ে করব, তাতে তুই কি বলিস? রাজি তুই? তোকে কিন্তু সব ব্যবস্থা করে দিতে হবে, আমি এসবের কিছু বুঝি না, তুই আমার ভরসা। তুই বলছিস না আমি বুঝে? এমন ভাবে বলছিস যেন আমি কতগুলো বিয়ে করে বসে আছে, পারবো না আর কিছু করতে। আর লোকই বিয়ে করার দরকার কি তোদের? বাড়িতে ওর বিয়ের কথা চলছে, তাছাড়া আমার বাড়িতে ওকে মেনে নেবে না জানিস তো। আর আমার তোর মতো এত সাহস নেই, তুই যেমন বাড়ির সবাইকে ছেড়ে তার আশায়। শাহের গরম চোখে তাকিয়ে রক্তিমকে কিছু বলার আগে রক্তিম হাত জোর করে আবার বলে, দয়া কর দোস্ত, তুই সব করবি বল, তুই পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। শাহের হাসতে হাসতে বলে, বিয়ের রাতে যেন এই কথাটা ভুলে যাস না, দেখবো তুই আমাকে ছাড়ার কি কি না পারিস। গ্রামের রাস্তা ধরে গরুর গাড়ি করে এলিনা, মীর আর রেদওয়ান আসছে। স্যাঁতসেঁতে কাঁচা রাস্তায় জায়গায় জায়গায় গর্ত, গাড়ি নড়বড় হয়ে চলতে থাকায় এলিনা বিরক্ত হয়ে যায়। মীর বেশ উপভোগ করতে থাকে গ্রামীণ পথঘাট, আর রেদওয়ান পড়ে পড়ে ঘুমোচ্ছে। জমিদার ভবন ছেড়ে শাহের এমন একটা জায়গায় এসে থাকায় এলিনার নিজের কাছেই অসহ্য লাগছে। বারবার নাক ছিটকাচ্ছে এলিনা। বাড়ির কাছাকাছি থামতেই তিনজনে হা হয়ে মুখ চাওয়াচাওয়ি করে। পুরো একটা ফাঁকা বিশাল মাঠের মতো জায়গায় একটা মাত্র ভাঙাচোরা বাড়ি, যেখানে কিনা শাহের থাকে। আশেপাশে ক্ষেত খোলা, গাছপালা আর গরু মহিষ ছাড়া কোনো মানুষজন নেই। এলিনারা এগিয়ে যায় শাহেরের বাড়িটার দিকে। ভেতরে প্রবেশ করতেই শাহেরের দেখা পাওয়ায় মীর, রেদওয়ান, এলিনা সবাই মিলে শাহেরকে জড়িয়ে ধরে খুশিতে। শাহের খানিকক্ষণ বিব্রত হয়ে যায় মহলদের সকলের সামনে। এলিনাদের অন্য ঘরে নিয়ে বসিয়ে দেয় শাহের। মহলদের ছুটি দিতে মীর পড়ানোর ঘরে ঢুকে পড়ে। সকলের সাথে পরিচিত হতে চায়। শাহের বলে, অন্য একদিন, আজ ওদের সময় নেই, বাড়ি যেতে সবার সন্ধ্যা পার হয়ে যাবে। কিন্তু মীর মহলের পাশে গিয়ে বলে, ওয়াও বিউটিফুল লেডি, কি নাম তোমার? শাহের মীরকে হাত ধরে টেনে এনে বলে, ওর নাম জানা দরকার নেই তোর, চল তোদের গ্রামটা ঘুরে দেখাই। এসেছি যখন থাকবো, ঘুরবো, কিন্তু তার আগে বল এই ছোট্ট পাখিটার নাম কি? আমার খুব পছন্দ হয়েছে, চল না ওর বাড়ি অবধি গিয়ে এগিয়ে দিয়ে আসি, তাতে ঘোরাও হয়ে যাবে। শাহের মহলের দিকে তাকিয়ে বলে, বাড়ি যাও, সন্ধ্যা হয়ে গেছে। মহল আচ্ছা বলে বাকিদের সাথে বেরিয়ে যায়। মীর আর কিছু বলে না। শাহেরের সাথে পাশের ঘরে গিয়ে সবাই মিলে গল্প করতে বসে। নিজের জমিদারি কারবার ফেলে এখানে এসে বসে আছিস কেন সাহেব? এভাবে কতদিন থাকবি, ফিরবি না? এলিনার কথায় সাথে সাথে মীর, রেদওয়ানও বলে, হ্যাঁ, এভাবে কতদিন থাকবি? ফিরে চল, এটা তোকে মানায় না সাহের। আন্টি খুব করে বলে দিয়েছেন তোকে ফিরে নিয়ে যেতে, আমাদের সাথে চল না। শাহের উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, যাব, সময় হোক, আগে জমিদার শাহজাহানকে একটা ধাক্কা খাইয়ে তারপর যাব। জমিদার ভবনে আসর ঘরে আজ আসর বসেছে। নিত্যদিনের মতো আজ নয়, আজ আলাদা ভিন্ন ধরনের সাজে সজ্জিত হয়েছে আসর ঘর। আজ অনেকদিন পর আসর ঘরে ঘুঙুরের পদধূলি পড়বে বলে জমিদার ভবনের সকল পুরুষেরা নিজেদের চমৎকার ভাবে তুলে ধরতে নানান সাজসজ্জায় তৈরি হচ্ছে। আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য রসাই ঘরে চলছে নানান পদ রান্নার ধুম। জমিদার শাহজাহানের বিশ্বস্ত বন্ধু জুলফিকার এসেছেন তার ছোট কন্যা শাবনমকে সাথে নিয়ে।
শাবনম এই প্রথম এসছে জমিদার ভবনে। এর অনেক বছর আগে একবার এসেছিল, যখন তার বয়স ছিল 16। তাই তার জন্য বিশেষ ধরনের আয়োজন করা হয়েছে, সাথে উপহার হিসেবে রাখা হয়েছে অনেক প্রকার মসলিন ও মখমলের পোশাক, সাথে রত্নখচিত কিছু অলংকার। শবনম জমিদার ভবনে প্রবেশ করতেই তাকে বিশেষ শরবত পান করিয়ে নির্ধারিত কক্ষে আনা হয়। দাসীরা একে একে এসে উপহার তুলে দেয় তার হাতে। ভোজ সভায় ডাকা হলে আমন্ত্রিত সকলে সহ শবনম গিয়ে বসে পড়ে ভোজসভার আসনে। বিভিন্ন পদে সুস্বাদু খাবার খেয়ে সকলেই বরাবরের মতো প্রশংসা করে। বড় বেগম রোকসানা বারান্দা কক্ষে দাঁড়িয়ে আড়াল থেকে দেখে আড়ালে চোখ মুছেন। রুমিলা এসে রোকসানাকে বলে, আড়াল থেকে দেখে কি হবে বড় বেগম, যে সব সহ হয় না তা এড়িয়ে চলাই ভালো। চারদিকে কি উৎসব দেখছেন, নাচে গানে আর জমিদার ভবনে সব পুরুষের মাথা ঘুরিয়ে দেবে ঘুঘুর। সাথে বাকি নর্তকীরা আজ অনেক বেশি উপহার পাওয়ার সুযোগ খুঁজবে। তবে আপনি চাইলে বড়বাবুর পাশে বাকি নর্তকীদের আমি আসতে দেব না, শুধু আমি আজকের জন্য তার সাথে থাকতে চাই। বলেই রমিলা বেসুরো হাসতে থাকে। রোকসানা চোখ পাকিয়ে চলে যায় নিজের কক্ষে। শাহজাহানের পিতা আর তার বেগমকে আসর ঘরে ডেকে নিতে লোক পাঠানো হয়, কিন্তু সে এখন বয়স বেড়ে যাওয়ায় এসব থেকে অনেক দূরে চলে গেছে। সাথে শাহিরা নিজের সর্বশেষ পুত্র মেঘরাজকে দূরে হারিয়ে তার এখন এসবে মন টেকে না। নিজের পূর্বপুরুষদের করে আসা এই রীতিনীতিকে আস্তে আস্তে তিনি ভুলতে বসেছেন। তার নিজের করে আসা পাপকর্মের ফল তিনি তার নাতিপতি আর ছোট ছেলেকে দিয়ে হাড়ে হাড়ে পাচ্ছেন। সবাই ছন্নছাড়া হয়ে জমিদার ভবন থেকে নিজেদের ত্যাগ করে ভবঘুরে হয়ে থাকেন। বড় দুই সন্তানের সংসার নামে মাত্র। তাদের বেগমেরা আসলে ভেতরে ভেতরে ভীষণ অসুখী। নিজেদের কোনো রকম ধরে রেখেছেন এই জমিদার ভবনের ইট পাথরের সাথে। আসর ঘরে জমে উঠেছে নর্তকীদের নাচ গান। ঢোল, তবলা, বাদ্যযন্ত্র বাজানোর শব্দ কানে ভেসে আসছে বাহির কক্ষের সকলের কানে। শাহজাহানের ভাই শাহজামানের স্ত্রী জোবাইদা আসর ঘরের বাইরে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছেন। সামনে দিয়ে তার দুই কন্যা মেহের, রেণুকা যাওয়ার সময় নিজেদের মাকে আসর ঘরের সামনে দেখে জিজ্ঞেস করে, এসব রং তামাশা দেখতে এসেছো মা? ঘরে চলো, আজ বাবার আশা ভুলে যাও। দেখছো না আজ সবার প্রিয় ঘুঙুর এসেছে। রেণুকা বলে, শাহের ভাইজান চলে কি ঠিকই করেছে। পুরনো ঐতিহ্য রীতিনীতি এখনও মানার কি আছে? এখন যুগ বদলে গেছে, কিন্তু এদের রাড়ি দেহ ব্যবসা আর শেষ হলো না। সকালে গ্রামের পথ ঘুরতে বেরিয়েছে শাহের বন্ধুরা। রাতে তারা শাহের বাল্যবন্ধু রক্তিমের বাড়িতে ঘুরতে গিয়ে সেখানেই থেকে গিয়েছিল। আজ আবার এসেছে শাহের স্কুলে। মূলত মীরের জোড়াজুড়িতে আসতে বাধ্য হয়েছে। এলিনার ইচ্ছে ছিল সে নইতে ঘুরবে, কিন্তু মীর টেনে স্কুলে এনেছে মহল দেখতে। শাহের ক্লাস চলাকালীন সময় মীর দরজায় গিয়ে দাঁড়িয়ে বলে, শাহের ক্লাস যখন শেষ হবে রাতে কি বলছিলাম মনে আছে তো? শাহের বিরক্ত হয়ে অঙ্ক কষা বন্ধ করে এগিয়ে এসে বলে, মনে আছে, এখন যা, ক্লাস চলছে। মীর হাসতে হাসতে বেরিয়ে আসে দরজা থেকে। শাহের হাতে থাকা চকটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে গম্ভীর হয়ে ক্লাসের সবাইকে বলে, বাকি অংশ আপনারা শেষ করুন। শাহেরের মেজাজ খারাপ হচ্ছে মীরের ওপর। মীর সেই যে কাল থেকে মোহল মোহল করে মাথা খাচ্ছে শাহেরের। রাতে আবার বারবার করে বলেছে যেন মোহলকে বলে মীর তাকে পছন্দ করে। মীরের সাথে যেন একবার মোহল দেখা করে। শাহেরের ক্লাস শেষ করে বাইরে আসতেই মীর ঝাপটে ধরে তাকে। বলেছিস তোর মাথায় গোবর ছাড়ার কি কি আছে বলতো? ও আমার ছাত্রী, তার উপর ওর বয়স দেখেছিস? তোর হাঁটুর সমান। ওকে গিয়ে আমি এসব বললে আমার চাকরি থাকবে? মীর ঠোঁট কামড়ে বলে, বুঝেছি, যা করার আমারই করতে হবে। স্কুল ছুটি শেষে মহলেরা তিন বান্ধবী শিমুলতলা থেকে আলাদা হয়ে যার যার বাড়ির পথে চলে যেতে মীর এগিয়ে যায় মহলের দিকে। সে আগে থেকে দাঁড়িয়েছিল মহলের জন্য। মহলের সামনে পথ আগলে দাঁড়ায় মীর। আমি মীর, তোমার স্যারের বন্ধু। এই যে কাল দেখা হলো, তোমার সাথে একটু কথা বলতে পারি? মহল এদিক ওদিক তাকিয়ে ভয়ে ভয়ে উত্তর দেয়, কি বলবেন? তোমার নামটা শাহেরের থেকে শুনেছি, অনেক সুন্দর। নূরমহল, তোমার নামের চেয়ে তুমি আরো হাজারো গুণ সুন্দরী অপ্সরা। আমি বাড়ি যাব, দেরি হয়ে যাচ্ছে।
মীরকে পাশ কাটিয়ে চলে যেতেই মহল পা পিছলে পড়ে যেতে নেয়। সাথে সাথে মীর হাত টেনে ধরে মহলের। পেছন থেকে শাহেরের নজরে পড়ে সেই দৃশ্য। শাহের দ্রুত এগিয়ে এসে ধমকিয়ে মহলকে বলে, এখনো বাড়ি যাননি কেন? বলেছে না এই ফাঁকা জায়গায় কখনো দাঁড়িয়ে না থাকতে? ভুলে গেছেন? তাড়াতাড়ি যান। আর শুনুন, এরপর থেকে দেখে পা ফেলবেন, জায়গা থেকে টেনে ওঠানোর মতো কাজ করবেন না। হাঁটতে না জানলে ঘরে বসে থাকবেন। বলেই গটগট করে চলে যায় শাহের। মীর পেছন পেছন দৌড়ে গিয়ে বলে, এটা কি হলো? মেয়েটার সাথে এমন কেন করলি? তাছাড়া আমি তো তাকে সাহায্য করছি, তাতে সমস্যা কি? তোরা চলে যাচ্ছিস কবে? শাহেরের এমন রাগ মিশ্রিত কণ্ঠস্বর শুনে মীর তবদা খেয়ে যায়। হঠাৎ তাদের চলে যাওয়া নিয়ে শাহের ব্যস্ত হয়ে পড়বে মীর আশা করেনি। মহল পড়তে আসার সময় দিনার ঘরে ঝগড়ার আওয়াজ শোনা যায়। মহল এগিয়ে যেতেই মামি তাকে চামচ দিয়ে ঢিল ছুঁড়ে বলে, আমাদের মা মেয়ের অশান্তি দেখে বেশ মজা হচ্ছে কুলাঙ্গার মেয়ে। যান, বিদ্যার পাহাড় বইতে যান, নয়তো আবার আপনার গুণধর মামা এসে আমাকেই মশলা দেবে। দিনা রাগ দেখিয়ে তার মাকে বলে, সবসময় বাচ্চা মেয়েটার সাথে এমন না করলে হয় না তোমার। মহল, তুই পড়তে যা। পাশে থেকে রাত্রি তেড়ে এসে বলে, এই যে আমার রূপের রানী, আপনার গুণের তো আর শেষ নেই। পুরো গ্রামের ছেলেপেলের মাথা খেয়ে বসে আছেন। দিনের মধ্যে এত লোকে তাদের জন্য আপনার সাথে সম্বন্ধ আনে, বেশ ভালো কথা। এবার আপনার মামাকে বলবেন যেন আপনাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। তার তো আবার আপনাকে বিয়ে দেওয়ার কথা বলাই যায় না। কি দরদ, নিজের মেয়ে হয়েও আমরা তা পাই না। দিনা রাত্রির দিকে গরম হয়ে বলে, ওর বিয়ে নিয়ে তোর এত সমস্যা কি রে? নাকি ওর মতো রূপ তোর নেই বলে তোর কেউ সম্বন্ধ আনে না, তাই তাড়াতে চাস ওকে? আমি দেখতে খারাপ, তবুও তোদের মতো রূপ না থাকা ভালো, যেটা ব্যবহার করে তোরা সবার সাথে ঘুরে বেড়াস। মাত্রই তো মার খাচ্ছিলি এর জন্য। রাত্রির কথা শুনে দিনা মাথা নিচু করে রাখে। মহলও চলে যায় পড়তে। আজ আকাশের অবস্থা ভালো না, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেছে। বজ্রপাতের শব্দে গড়গড় করে উঠছে খানিক পরপর। এমন অবস্থার জন্য মহলদের স্কুলে আজ তাড়াতাড়ি ছুটি দিয়েছে। মহলেরা দৌড়ে দৌড়ে বাড়ির পথে চলেছে সবাই। শিমুলতলায় আসতে না আসতে আকাশ ফাটিয়ে শব্দ করে বৃষ্টি শুরু হয়ে যায়। মহল, আয়েশা আর পারুল মিলে শিমুলতলায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ মহল সবাইকে বলে ভেজার জন্য। আয়েশা ভিজতে চায় না, কিন্তু মহলের সাথে পারুলও বলে, চল সবাই ভেজে, মজা হবে। তারপর সবাই বইগুলোকে একসাথে রেখে গাছের গোড়ায় পাতা দিয়ে ঢেকে রাখে যাতে বৃষ্টিতে ভিজে না যায়। মহল দৌড়ে গাছতলা থেকে বেরিয়ে এসে তিনজন মিলে হাত ধরাধরি করে ভিজতে থাকে। হঠাৎ মহলদের ক্লাসের সেই শুভ ছেলেটা যে মহলকে চিঠি দিয়েছিল তার সাথে মহলদের দেখা হয়ে যায়। শুভ আর তার বন্ধুরা ভিজতে ভিজতে মহলদের এদিকেই আসছিল। মহলদের কাছাকাছি এসে শুভ বলে, চলো মহল, একসাথে ভিজি। পাশে থেকে পারুল বলে, না, তোদের সাথে ভিজবো কেন রে? কেউ দেখলে কি ভাববে? তোরা চলে যা শুভ। শুভ মহলের দিকে এগিয়ে এসে বলে, মহল, একটা কথা ছিল তোর সাথে। মহল বলে, যা বলার কার স্কুলে বলবি, এখানে না। আর আমাদের মাঝে এসে বিরক্ত করিস না, যা। শুভ আবার বলে, সেদিন তোকে চিঠি দেওয়াতে শাহির স্যারের হাতে খুব মার খেয়েছিলাম জানিস। তোকে বললে হাসাহাসি করতি, তাই বলিনি। আজ তোকে আরেকটা চিঠি দিব। আজ তো স্যার নেই, আর এটা ক্লাসও না। শাহির ঘরের জানালা বন্ধ করতে শিমুলতলায় মহলদের ভিজতে দেখে। সাথে শুভ আর দুটো ছেলেকে দেখে তাদের সাথে ভিজতে। শাহির কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর ছাতা নিয়ে বের হয়, এগিয়ে যায় মহলদের দিকে। শাহিরকে এগিয়ে আসতে দেখে সবাই যার যার মতো দৌড়াদৌড়ি করতে থাকে। মহলকে একটা ধমক দিয়ে শাহিরের চোখ কটমট করে বলে, একটা কথা কতদিন বলতে হয় আপনাকে? খুব ভালো লাগে নিরিবিলি জায়গায় একা একা ঘুরতে? হ্যাঁ, হাত পা বেঁধে শিমল গাছের সাথে ঝুলিয়ে রাখবো, তখন ভালো লাগবে? দিন রাত থাকতে পারবেন এখানে। শাহির আয়েশাদের দিকে তাকিয়ে জোরে একটা ধমক দিয়ে বলে, যান, বাড়ি যান। সবগুলো ফাসিল দিচ্ছে। আপনাদের বাড়িতে না গেলে আমার হবে না, বুঝেছে? আয়েশারা তাড়াতাড়ি উঠে চলে যায় নিজেদের বই বের করে নিয়ে। মহল চলে যেতে নিলে শাহির বলে, দাঁড়ান, এতক্ষণ হলো ভিজে অবস্থা তো খারাপ করে ফেলেছেন। চোখ মুখের অবস্থা দেখিয়ে বোঝা যাচ্ছে বাড়ি গিয়ে জ্বর আসবে। এই ছাতাটা নিয়ে যান। মহল শীতে কাঁপতে কাঁপতে বলে, লাগবে না স্যার, যেতে পারবো। তাছাড়া আপনি যাবেন কি করে? শুক্র মানুষ ভিজে যাবেন। যা বলছি শুনুন,
আমি ভিজলে আপনার মতো এত সহজে আমার জ্বর হবে না। ধরুন, এটা নিয়ে যান। যাওয়ার সময় ওড়না দিয়ে শরীরটা ভালোভাবে ঢেকে যাবেন। আর হ্যাঁ, ওই ছেলেগুলো আজ আবার কি বলছিল? কিছু না স্যার, এমনি এসেছিল। শাহের রাগ নিয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে মহলের দিকে, তারপর বলে, মিথ্যা বলবেন না। আমি মিথ্যা সহ্য করতে পারি না, মাথা গরম হয়ে যায় আমার। সত্যি বলছি, আজ কিছু বলেনি। দেখে আমার দিকে তাকিয়ে কথা বলেন তো, আমি চোখ দেখলে বুঝতে পারবো সত্যি না মিথ্যা। কি হলো, তাকে বলেছে না? মহল চোখ মেলে তাকায়। বড় বড় হরিণী চোখের সে চাহনি, লম্বা পাপড়িগুলো বৃষ্টির পানিতে লেপ্টে আছে, টকটকে ফর্সা শরীর জুড়ে বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা মিশে আছে। দুই পাশে লম্বা মোটা দুটো বিনুনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মহলের কোমর। চোখ দুটো লাল হয়ে বুঝে আসার মতো অবস্থা তার। বৃষ্টির পানিতে শরীর কেঁপে কেঁপে উঠছে একটু পরপর। শাহের আর কথা বাড়ায় না, মহলকে দ্রুত চলে যেতে বলে। মহল চলে যেতে নিলে শাহের আবার বলে, দাঁড়ান, এই বইগুলো যে এখানে রেখে যাচ্ছেন সে খেয়াল আছে? এত বেখেয়ালি কেন? বলেই সে বইগুলো তুলে হাতে দেয় মহলের। মহল দ্রুত পা চালাতে চাইলেও পড়ে যাওয়ার ভয়ে ধীরে ধীরে পা টিপে হেঁটে হেঁটে বাড়ি যায়। শাহেরও ভিজতে ভিজতে চলে যায় নিজের ঘরের দিকে। জমিদার ভবনে শাহজাহান আর তার বন্ধু জুলফিকারের মধ্যে শাহের আর শাবনামকে নিয়ে বিবাহের আলাপ চলছে। শাহজাহান আর জুলফিকার দুজনেই বহু বছর আগে শাহের আর শাবনামের বিয়ে ঠিক করে রেখেছিল। দুজনের প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তারা অপেক্ষায় ছিল, কিন্তু প্রাপ্তবয়স্ক হয়েও এখনও তা আর সম্ভব করাতে পারেনি দুই বন্ধু। শাহের পড়াশোনার জন্য চলে যায় বাইরের দেশে। সেখান থেকে আসার পর জমিদার ভবন ছেড়ে নিজের মতো আলাদা থাকতে নানান জায়গায় পাড়ি জমাতো। মাঝে মাঝে ভবনে ফিরত। এভাবেই সে সবার থেকে দূরে দূরে থাকছে দিনের পর দিন। জমিদার শাহজাহানের পিতার বার্ধক্যতার পর থেকে শাহজাহান জমিদার ভবন, সহায় সম্পত্তি, জমি জমা, ফসলের দিকে নজর রাখেন। বংশ পরম্পরা ধারাবাহিকতা অনুযায়ী বর্তমানে জমিদার ভবনের উত্তরসূরি হিসেবে শাহেরের আসন লাভ করার কথা, কিন্তু সে এসব নিয়ে মাথা ঘামায় না। তার দায়িত্ব সে যখন বুঝে নেবে তখন তাকে জমিদারি সকল বিষয়ের দিকেই আলোকপাত করতে হবে। নিজের বাপ দাদাদের মতো নিজের বেগম ব্যতীত অন্য নারীদের সংস্পর্শে যেতে হবে। চাইলে দুটো তিনটে বিবাহ করতে পারে নির্দ্বিধায়। নর্তকীদের সাথে রাত্রি যাপন করে তাদের অসহায়তার অভাব দূর করাটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। আসর ঘরে নারীদের দেহ ব্যবসা রমরমা করতে শাহজাহান আর শাহজামানের মতো অতিথির আমন্ত্রণের দায়িত্বটাও বেশ জটিল। বাকি অনেক পড়ে আছে, যেগুলো থেকে শাহের বরাবরই নিজেকে দূরে রেখে এসেছে। শাবনামকে নিয়ে দাসী আর শাহেরের বোনেরা মেহেরা, রেণুকা সবাই মিলে ঘিরে রেখেছে। সকলে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে শাবনামকে পুরো জমিদার ভবন ঘুরে ঘুরে দেখাচ্ছে। শাবনাম মনে মনে বেশ খুশি। শাহেরকে সে আগে থেকেই পছন্দ করে। 2-3 বার দেখা হয়েছিল তাদের। শাহেরের মতো সুদর্শন আর সুপুরুষকে শাবনাম মনে মনে বেশ আগে থেকেই স্বামী রূপে চেয়েছিল। তাদের বিয়ে ঠিক করা ছিল বলে এতদিন যাবৎ সে অন্য কোনো পুরুষকে মন দেয়নি। শাবনামের বাবা বিশাল বড় ব্যবসায়ী আর প্রচুর সম্পদশালী ব্যক্তি। একমাত্র মেয়ে শাবনামকে তিনি খুব বেশি ভালোবাসেন। মেয়ের পছন্দের কথা সে নিজেও জানে। এখন যখন বিয়ের কথাবার্তা চলছে তখন আর দেরি করতে চায় না কেউই। যত তাড়াতাড়ি সম্ভব শাহেরকে ফিরিয়ে আনতে চায় সবাই। শাবনামও শাহেরকে এক নজর দেখার জন্য ছটফট করছে। অনেকদিন দেখা হয়নি তাকে। এখন নিশ্চয় শাহের দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়েছে। শাবনামও তাই। শাহের তাকে দেখে নিশ্চয় চোখ ফেরাতে পারবে না এখন। মনে মনে এসব কথা ভাবতে থাকে শাবনাম। মহলকে আজ ভীষণভাবে বকাঝকা করেছে মহলের মামি। আজকাল মহল কোনো কাজ ঠিকভাবে গুছিয়ে করতে পারছে না। সব কাজেই কিছু না কিছু ভুল করে বসে। তখন চুলায় তরকারি নাড়াচাড়া দিতে গিয়ে অর্ধেকখানি মাটিতে ফেলে দিয়ে এসছে। মাটির একটা গ্লাস ধুতে গিয়ে সেটাও ভেঙে ফেলেছে। মহলকে মুখ পুরি, কুলাঙ্গার, হ্যানত্যান আরো নানা কথা বলে মামি বকছেন সেই তখন থেকে। মহল চুপচাপ ঘরে বসে শুনছে আর চোখের পানি ফেলছে। দিনা এসে মহলের পাশে বসে তাকে সান্ত্বনামূলক বুঝের কথা বলে যাচ্ছে, মাথায় হাত বোলাচ্ছে। একমাত্র এই মানুষটাই মহলকে সবসময় আগলে রাখে বুকের মাঝে। মহল, একটা কথা বলবো তোকে, গোপন কথা। মহল চোখ মুছে আগ্রহী হয়ে জানতে চায়। কি কথা দিনাপা? কি হয়েছে? রক্তিম ভাইয়ের কোনো কথা? হ্যাঁ রে, কাল আমরা বিয়ে করব পালিয়ে। সব ব্যবস্থা করা আছে, করেছে তোর স্যার, রক্তিমের বন্ধু শাহের ভাই।
কাল মাঝরাতে বিয়ে হবে আমাদের শাহির ভাইয়ের বাড়িতে, তুই কিন্তু সাথে থাকবি। মহল অবাক হয়ে চোখ গোল গোল করে তাকিয়ে থাকে খানিকক্ষণ, মাথা চুলকিয়ে ভয়ে ভয়ে বলে, কি বলো আপা? বাবা মামি জানলে মেরে ফেলবে দুজনকে, আমার খুব ভয় করছে, এটা করো না আপা। দিনা মহলের হাত মুঠো করে বলে, আরে আসতে বল। শোন লক্ষ্মী বনু, আমার এভাবে না করলে হবে না। দেখছিস না মা জোর করে বিয়ে ঠিক করতে যাচ্ছে। ওর কথা রাত্রি মাকে হয়তো কিছু বলেছে, এজন্যই তো মার খেলাম সেই দিন। শোন, এখন বিয়ে করে রাখবো, সময় সুযোগ মতো ও আমাকে নিয়ে যাবে ওর বাড়িতে। মহল কাচুমাচু করে বলে, কিন্তু আপা সবাই যদি জেনে যায়, ভয় করছে রে। ভয়ের কিছু নেই, এজন্যই মাঝরাতে বিয়ে হবে, কেউ টের পাবে না। তোর ওইদিকে তো কেউ চাই না এক কখনো। তুই আর আমি আমার এক বান্ধবীর কথা বলে চলে যাব, ঠিক আছে? আচ্ছা। মহলের আজ ক্লাসে মন নেই, সে ধ্যান ধরে কিছু একটা ভেবে যাচ্ছে সেই তখন থেকে। শাহের বারবার খেয়াল করছে মহলের অন্যমনস্কতা, আয়শাদের সাথেও তেমন কথা বলছে না মহল। দিনার কথা ভাবছে আর ভয় পাচ্ছে সে। এমন একটা কাজের সাথে মহলকেও দিনা জড়াতে যাচ্ছে, যেটা একবার কোনোভাবে মামি জানতে পারলে তাকে আর আস্ত রাখবে না। শেষ ভরসা মামাও মুখ ফিরিয়ে নেবে মহলের থেকে। মহল কি করবে বুঝতে পারছে না। দিনা তার পছন্দের ব্যক্তি, তার ভরসার মানুষ, তার পাশে থাকা মহলের উচিত। শাহের বেদ দিয়ে সিটে একটা জোরে আওয়াজ করে, মহলের ধ্যান ভাঙায়। মহল ধরফর করে ওঠে, শাহের সামনে চেয়ারে বসে ভ্রু নাচিয়ে বলে, কি ব্যাপার নূরমহল, আপনার মনোযোগ কোন দিকে? কিভাবে হচ্ছে এত? হ্যাঁ, যা হবার তো হবে, এত ভেবে কি লাভ? আপনার চিন্তা আপনি করুন, অন্য কারো কথা ভেবে আতঙ্ক হতে যাবেন না। মহল বুঝতে পারে শাহের স্যার আসলে কথাটা কেন বলছে। নিশ্চয় বুঝতে পেরেছে দিনা আর রক্তিমকে নিয়ে সে খুবই চিন্তিত। মহল ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, স্যার আমার ছুটি দিন, আমার ভালো লাগছে না। কেন, কি সমস্যা? মহল চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কেন ছুটি চায় শাহের ভালো করেই জানে। আজকে মহলকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তারপর বিকেলের দিকে দিনার সাথে বের হবে মিথ্যে বলে। এরপর শাহের বাড়িতে যাবে, সেখানে সাক্ষী হিসেবে সব লোকজন আর কাজে উপস্থিত হবে রাতে লুকিয়ে। বিয়ে হবে সেখানেই। সব কাজ ভালোই ভালোই হয়ে যাওয়া না অবধি মহলের হাত পা কাঁপা বন্ধ হবে না। মহল আবার বলে, স্যার ছুটি দিন আমায়, আমার শরীর ভালো লাগছে না। এখন ছুটি দিলে একে একে এত পথ যেতে পারবেন? বিরতির সময় ছুটে যাবেন, আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। আপাতত বাকি ক্লাসগুলো করুন। মধ্যাহ্নের বিরতিতে সবাই যার যার মতো বেরিয়ে সাধারণ কক্ষে গিয়ে খাবার খাওয়ার সময় মহল স্কুলের অনেকটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে শাহেরের জন্য। শাহের বের হয়ে মহলের দিকে না তাকিয়ে সামনে আগে আগে হাঁটতে থাকে। মহল চুপচাপ দাঁড়িয়ে থাকে সেখানেই, বুঝতে পারে না তার পেছন পেছন যাবে কিনা। শাহের পেছন ফিরে তাকিয়ে মহলকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, হাঁটতে পারছেন না নাকি করে করে নিয়ে যেতে হবে? মহল লজ্জা পেয়ে মাথা নিচু করে হাঁটতে থাকে। আমার খুব ভয় করছে। ভয় করলে আমার সাথে আসার প্রয়োজন নেই, একা একা যান। না মানে দিনাপা আর রক্তিম ভাব। মহলের কথা শেষ করতে না দিয়ে শাহের ঘুরে মহলের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে থাকে। পাশ দিয়ে হেঁটে চলে যায় একটা লোক। মহল ভয়ে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। আপনাকে এসবে আনতে আগে বারণ করেছিলাম রক্তিমকে, আপনার বোন তা শুনলেন না। সবখানে কি আর এসব দুধের খুকি গিয়ে সাথে রাখতে হয়? বোনটার মাথায় গোবর পোড়া, আর আপনার নিচের মাথায় তো খুঁজলে সেটাও পাওয়া যাবে না। শাহেরকে পাশ কাটিয়ে মহল চুপচাপ হেঁটে যায় আগে আগে। শাহের আবারও ধমক দিয়ে দাঁড় করিয়ে দেয়। মহলের সামনে গিয়ে বলে, আপনার পেছনে পেছনে আমি হাঁটবো তাই মনে হয় আপনার? শাহের ইফতেখারকে চেনে থাকলে এমন কাজ করার সামান্য সাহসে জুটত না। পেছনে যান, দূরত্ব বজায় রেখে হাঁটবেন। মহল তাই করে। শিমুলতলা অবধি মহলকে পৌঁছে দিয়ে শাহের নিজের বাড়ির ভেতর ঢুকে পড়ে। বাকি পথ মহল দৌড়ে দৌড়ে যেতে থাকে। নতুন একটা জামদানি শাড়ি পরেছে দিনা, সাথে মহলকেও পরিয়ে দিয়েছে। মহল পড়তে চায়নি, কিন্তু দিনা তাকে জোর করে বিনুনি দুটো খুলে দিয়ে সুন্দর করে হাত খোপা করে দিয়েছে। সাথে কাঁচা হলদে রঙের একটা সুতি শাড়ি পরিয়ে দিয়েছে। নিজের সাজগোজ করার পাশাপাশি মহলকেও হালকা মতন সাজিয়েছে। দিনার হাবভাব দেখে মহল খানিকক্ষণ পরপর বলছে, আপা তোমার ভয় করছে না? কত স্বাভাবিক তুমি, আমার হাত পা কাঁপছে দেখো। দিনা মহলের মুখ চেপে ধরে বলে, চুপ কর, কেউ শুনে ফেলবে। ভয় তো করছি, কিন্তু ভালো লাগছে। যাকে ভালোবাসি তার সাথে আজ বিয়ে হতে চলেছে। তুই এসব বুঝবি না, বড় হ।
মহল আর দিনা আলগোছে ঘর থেকে বেরিয়ে যায়। হঠাৎ রাত্রি পেছন থেকে হাত টেনে ধরে মহলের। কি অবেলায় সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে দুজনের? মাকে ডাকবো? দিনা এসে রাগ দেখিয়ে হাত ছাড়িয়ে নেয় মহলের। তারপর রাত্রিকে বলে, যা মাকে ডাক। মাকে বলে যাচ্ছি আজ আমার বান্ধবীর বিয়ে, সেটা মা জানে। আজ ওখান থেকে কাল সকালে আসবো আমরা। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, সর এখন আমাদের যেতে দে। মহলা রাত্রি বাড়ি থেকে কোনো রকম বেরিয়ে ধান ক্ষেতের আড়াল দিয়ে লুকিয়ে বসে থাকে। মহল ভয়ে কাঁপছে, সাথে দিনাও। সন্ধে পার হতে অন্ধকার নেমে এলে দুজনে মিলিয়ে চট করে ঢুকে পড়ে শাহেরের বাড়ির ভেতর। ঢুকেই দেখে ইতিমধ্যে সব ব্যবস্থা করে রাখা হয়েছে। রক্তিম দিনাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। পাশে থাকা শাহের আর মহল দুজনের চোখাচোখি হতে শাহের অন্যমনস্ক হয়ে সরে গিয়ে বারান্দার কোনায় গিয়ে দাঁড়ায়। শোন, সব ব্যবস্থা করা আছে, ঘরে চলো। আপাতত সবাই সেখানেই চুপচাপ বসে থাকি, একটু পরেই কাজে আসবে, তারপর বিয়ে। তুমি কি কিছু খাবে? দিনা বলে, না, ভয় করছে, কিছু খেতে পারবো না। মহল, তুই খাবি? তুই তো সকাল থেকে কিছু খাসনি। শাহের এগিয়ে এসে বলে, বাহ, আগে জানতাম যার বিয়ে তাকে সারাদিন না খেয়ে থাকতে হয়, এখন দেখছি নিয়ম বদলে গেছে। যাই হোক, কিছু খেতে চাইলে আগিয়ে বলুন, পর আবার বোনের বিয়ে দেখে কে দেখে অস্থির হবেন। আর বিয়েটা আপনার বোনের হচ্ছে, আপনারা তো সাজগোজ করতে হবে কেন? রক্তিম শাহের পিঠে চাপড় কেটে বলে, ছাড় না, সব সময় এমন করিস কেন? তোর সমস্যা কি তাতে? কত সুন্দর লাগছে ওকে, ভালো করে দেখ একবার। প্রশংসা করতে না পারলেই তাই বলে এভাবে বলতে হয়? পাশে থেকে দিনা বলে, আমি সাজিয়ে দিয়েছি ওকে। কেন, ওকে কি দেখতে ভালো লাগছে না? রক্তিম হাসতে হাসতে মজার ছলে বলে, আরে, মহলের সৌন্দর্যের মাত্রা বেড়ে যাওয়ায় শাহেরের চোখে সমস্যা হচ্ছে, তুমি এসব বুঝবে না তিনা। বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। খুব দ্রুতই কাজী বিয়ে শেষ করে মিলাদ শুরু করে। শাহের সবকিছু মিটিয়ে কাজী আর লোকজনদের বিদায় করে দেয়। মহল ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে ফ্যাস ফ্যাস করে কাঁদছে। দিনার চোখেও পানি। শাহের আর রক্তিম দুজন দাঁড়িয়ে তাদের কাহিনী দেখে মুখ চাওয়াচাই করতে থাকে। রক্তিম শাহের দিকে এগিয়ে এসে বলে, কি রে এরা, আজকে কি কাটাকাটি করার দিন বলতো? শাহের কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে মহলের ফ্যাচফ্যাচানি কান্না। রক্তিম আবার বলে, মহলকে নিয়ে বেরিয়ে যেত শাহের, আমি আমার বউকে একটু সান্ত্বনা দেই। এই যে মহল আপু, তোমাকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু দয়া করে আজকের দিনটা মাটি করো না আমাদের। মহল মুখ ভার করে আলগোছিয়ে উঠে বারান্দায় চলে যায়। শাহেরও পেছন পেছন বেরিয়ে আসে। মাঝরাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। শাহেরের নিজের ঘর আজ রক্তিমদের দখলে, আর একটা পড়ানোর ঘর, যেখানে সিট চেয়ার টেবিল পাতা, শোবার কোনো ব্যবস্থা নেই। মহল পড়েছে ভারী বিপদে। দিনা বলেছিল সবাই মিলে সারা রাত গল্প করে কাটিয়ে দিবে। শাহের ও রক্তিমকে এমনটাই শর্ত দিয়েছিল, কিন্তু রক্তিম কথা দিয়ে কথা রাখেনি। মহলের মতো শাহির নিজেও এখন উসখুস করছে। মহল বারান্দায় খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, ভীষণ ভয় আর সংকোচ নিয়ে আর চোখে শাহেরকে দেখছে। শাহের বারান্দার অপর পাশে দাঁড়িয়েছিল। মহলের দিকে এগিয়ে এসে খানিকটা দূরত্ব বজায় রেখে বলে, আপনি চাইলে এই ঘরটায় গিয়ে বসতে পারেন, আমি বারান্দায় আছি। মহল দ্রুত মাথা নেড়ে না বলে, আমি এখানেই থাকবো, আপনি যান। শাহের আবার বলে, ঠান্ডা পড়ছে, আপনার তো আবার এইটুকু তো অসুস্থ হয়ে যাওয়ার অভ্যাস। যান, ঘরে গিয়ে বসুন, ভয় পাবার কিছু নেই, আমি যাবো না ওই ঘরে। মহল আস্তে করে উঠে পাশের ঘরটায় গিয়ে সিটের উপর পা তুলে বসে থাকে। শাহের বারান্দার এক কোণে গিয়ে বৃষ্টি দেখে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু মহলও ঘরটায় থাকায় সে কষ্ট করে বারান্দাতেই দাঁড়িয়ে থাকে। একটু পর বারান্দা থেকে পাটি নিয়ে মাটিতে বিছিয়ে শুয়ে পড়ে সেখানে। বৃষ্টি বাড়ছে, মেঘের গর্জন হচ্ছে তুমুল শব্দ করে। শাহের আধা ভাঙা ঘরটা হালকা নড়ে চড়ে উঠছে। ঘরে থাকা মহলের চোখে ঘুমে আচ্ছন্ন, কিন্তু তুমুল গর্জন আর ঘর নড়াতে সে ভয়ে ভয়ে এসে দরজায় দাঁড়িয়ে থাকে শাহেরের কাছাকাছি। শাহের বুঝতে পারে মহল ভয় পাচ্ছে, সাথে ঘুমিয়ে চোখ খুলে তাকাতে পারছে না সে। শাহের শোয়া থেকে উঠে বলে, আপনার কি বেশি সমস্যা হচ্ছে? চাইলে এখানে একটু ঘুমিয়ে নিতে পারেন, আমি উঠে যাচ্ছি। শাহের উঠে যেতেই মহল কোনো কিছু না ভেবে দুম করে পাটির উপর শুয়ে পড়ে। ভীষণ ক্লান্ত তার শরীর, শোয়া মাত্রই গভীর ঘুমে তলিয়ে যায়। শাহের অনিচ্ছা সত্ত্বেও এক পলক তাকায় মহলের ঘুমন্ত মুখটার দিকে। কত নিষ্পাপ আর মোহনীয় তার ঘুমের আদর। শাড়িতে মহলকে আজ বৌদের মতো লাগছে।
হঠাৎ করে যেন আগের মহলকে আর মনে হচ্ছে না এখন, অনেকটা বড় লাগছে দেখতে। ঘুমের মধ্যে মহলের কমলা অধৈর্যরা কেঁপে কেঁপে উঠে পরপর। খোপা করা চুলগুলো খুলে গিয়ে চোখ মুখে লেগে এলোমেলো হয়ে আছে। শাড়ি সরে গিয়ে ফর্সা উদর খানিকটা উন্মুক্ত হয়ে যাওয়াতে শাহের বারান্দা থেকে একটা ছোট চাদর এনে আলগোছে মহলের গায়ে জড়িয়ে দিয়ে পাহারা দেওয়ার মতো করে অন্য পাশে গিয়ে বসে থাকে। সারা রাত কেটে যায় তার জেগে জেগে। জমিদার ভবনের রাজসভার আসনের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছে শাহের। শাহেরের দাদাজান খান অমরিয়ান জমিদার বসে আছেন আসনে। শাহেরকে কোনোভাবেই যখন ফেরানো যাচ্ছিল না, তখন খান অমরিয়ান শাহেরকে খবর পাঠান। তার অসুস্থতার ছলনা দিয়ে ফিরিয়ে আনেন শাহেরকে। শাহের তার দাদাজানের কথা কোনোভাবেই অমান্য করতে পারবে না জেনেও তিনি এতদিন শাহেরকে ইচ্ছাকৃতই খবর পাঠাননি। তিনি নিজেও যেন এক প্রকার চাইতেন না যে শাহের তার পিতা চাচাদের মতো নিজেও এসব জমিদারি কারবারে জড়িত হোক। শাহেরকে তিনি বড্ড বেশি ভালোবাসেন। ছেলেবেলা থেকে শাহের ছিল প্রচণ্ড জেদি আর একরোখা। বোঝ হওয়ার পর থেকে শাহের সকলের সাথে দূরত্ব বাড়িয়ে দেয়। তখন খান বুঝতে পারতেন শাহেরকে। শাহের বিগড়ে যাওয়া মেজাজ একমাত্র খান ছাড়া অন্য কেউ ঠিক করতে পারত না। শাহেরও দাদাজানকে অন্যদের থেকে আলাদাভাবে মান্য করতে ভালোবাসত। শাহের চোয়াল শক্ত করে দু হাত পেছনে একত্রে মুঠো করে দাঁড়িয়ে আছে। খান অমরিয়ান বলে, তুমি তো সব জানো শাহিদ, তোমাকে আলাদাভাবে বলার মতো কিছু নেই। এইভাবে আর কত এমন পুরুষের মতো আচরণ তোমাকে মানায় না। তোমার পিতার বয়স বেড়ে গেছে, তোমারও বয়স 26 পার হয়েছে। নিজের দায়িত্ব বুঝে নাও এবার। শাহের দাদাজানের দিকে না তাকিয়ে অন্যদিকে দৃষ্টি রেখে মুখ মুছিয়ে বলে,